আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, স্থগিত করা হলো তার বিচার শুনানি। হঠাৎ বদলে গেল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষতিগ্রস্তগুলো সরিয়ে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করল ইরান। ইরানের সঙ্গে সাগরে শক্তি দেখাতে নামছে রাশিয়া, কাস্পিয়ান সাগরে যৌথ মহড়া চালাবে ইরান রাশিয়া। হার মানতে হবে যুক্তরাষ্ট্রকে, মার্কিন বাংকার বাস্টার আটকানোর কৌশল আনল চীন। খামেনির শীর্ষ উপদেষ্টার সঙ্গে হঠাৎ পুতিনের বৈঠক। আসামে উচ্ছেদ অভিযানে প্রাণহানি, বুলডোজার জাস্টিনে মুসলিমরা নিশানায়। আবারও ইরানে হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শরীরে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, স্থগিত করা হলো তার বিচার শুনানি। বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী 3 দিন বাড়িতে বিশ্রাম নেবেন তিনি। রোববার 20 জুলাই তার কার্যালয়ে এই তথ্য জানিয়ে বলেছে, এই কয়দিন বাড়িতেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন চালিয়ে যাবেন নেতানিয়াহু। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানায় তার কার্যালয়। জানা গেছে, অন্ত্রের প্রদাহ এবং পানি শূন্যতায় ভুগছেন নেতানিয়াহু। 75 বছর বয়সে ইসরায়েলি প্রধানমন্ত্রী রাতারাতি অসুস্থ হওয়ার ঘটনায় তার দুর্নীতি মামলার আসন্ন শুনানি স্থগিত করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল তার। এই শুনানি স্থগিতে নেতানিয়াহুর পক্ষ থেকে আবেদন করা হলে সেটি গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেরুজালেম জেলা আদালতে তার পক্ষে দাখিল করা আবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বুধবার সাক্ষ্য দেওয়ার জন্য চেষ্টা করবেন। জানা গেছে, নেতানিয়াহুর মেডিকেল রেকর্ড পর্যালোচনা করার পর দুটি নির্ধারিত শুনানি স্থগিত করতে সম্মত হয়েছে স্টেট অ্যাটর্নি অফিস। তবে স্টেট অ্যাটর্নি অফিস বলেছে, সপ্তাহের শেষের মধ্যে এটি শেষ করতে হবে। এর আগে 2023 সালে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোস্টেটও অপসারণ করেন চিকিৎসকরা। হঠাৎ বদলে গেল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সঙ্গে গত মাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার ইরানের সামরিক বাহিনীর নিয়মিত অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মোসাফির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা দেফাহার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেফাহার প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান। গত জুন মাসে সংঘাত চলাকালে ইরানের আকাশ সীমায় ব্যাপক আধিপত্য দেখায় ইসরায়েলের বিমান বাহিনী। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের আঘাত হানে ইসরায়েল। এর পাল্টা হিসেবে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরানি সশস্ত্র বাহিনী। মোসাভি বলেছেন, আমাদের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা গোপন করার মতো কিছু নয়, তবে আমাদের সহকর্মীরা দেশীয় সম্পদ ব্যবহার করে সেগুলো প্রতিস্থাপন করেছেন। পূর্ব নির্ধারিত স্থানে সংরক্ষিত যে ব্যবস্থা ছিল তা দিয়ে আকাশসীমা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই ইরানের কাছে নিজেদের উৎপাদিত দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাফার 373 এর পাশাপাশি রাশিয়ার তৈরি S-300 ব্যবস্থাও ছিল। তবে যুদ্ধের পর গত কয়েক সপ্তাহে ইরানে কোনো বিদেশি প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করা হয়েছে কিনা সেই বিষয়ে কিছু জানায়নি দেফা। গত বছরের অক্টোবরে সীমিত পরিসরে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে হামলা চালিয়েছিল ইসরায়েল। এরপর এক সামরিক মহড়ায় রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে ইরান। এই মহড়ার মাধ্যমে ইসরায়েলের ওই হামলার ধাক্কা কাটিয়ে ওঠার ইঙ্গিত দেয় তেহরান। ইরানের সঙ্গে সাগরে শক্তি দেখাতে নামছে রাশিয়া, কাস্পিয়ান সাগরে যৌথ মহড়া চালাবে ইরান রাশিয়া। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান। এই উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাস্পিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌ মহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, কাসারেক্স 2025 কোড নামে এই মহড়া শুরু হবে আগামী সোমবার, যা চলবে 3 দিন ব্যাপী।
এতে অংশ নেবে ইরানের নৌবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌ শাখা, দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশনের নৌবাহিনী। মহড়ার প্রধান লক্ষ্য কাস্পিয়ান সাগরের সামুদ্রিক নিরাপত্তা এবং মানবিক উদ্ধার তৎপরতার সক্ষমতা বৃদ্ধি করা, পাশাপাশি উপকূলবর্তী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য। এই মহড়ায় বেশ কিছু দেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নিল। ঠিক কতটি যুদ্ধ জাহাজ, কি ধরনের অস্ত্র বা সরঞ্জাম ব্যবহার হবে তা এখনো প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ নৌ মহড়াকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নির্জন মরুভূমির আকাশে গভীর গর্জন, হঠাৎ করে কালো ধাতব দানবের মতো এক বোম্বার বিমান হাজির। তারপর বিকট শব্দে আকাশ কেঁপে ওঠে, বিস্ফোরণে মাটির গভীরে লুকানো বাংকার গুড়িয়ে যায়। এটা কোনো সিনেমার দৃশ্য নয়। এমনই দৃশ্য দেখা গেছে গত 22 জুন, যখন যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমার বিমানগুলো ইরানের পারমাণবিক স্থাপনায় ফেলে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর বা মাদার অফ অল বোমস। এই বোমার নাম শুনলেই সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে, কারণ এটি কোনো সাধারণ বোম নয়। অত্যন্ত শক্তিশালী আর্মার কোটেড এই বোমা সহজেই ঢুকে পড়ে মাটির অনেক গভীরে থাকা বাংকারে, তারপর সেখানে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় সবকিছু। কিন্তু এবার এই দানবীয় অস্ত্রকে থামাতে অভিনব এক কৌশলের কথা জানালেন চীনা বিজ্ঞানীরা। চীনের নোরিকো অধীনস্থ নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গবেষক চুই সিং এর নেতৃত্বে একটি গবেষক দল সম্প্রতি তাদের গবেষণার ফল প্রকাশ করেছে জার্নাল অফ গান লঞ্চ অ্যান্ড কন্ট্রোলে। তাদের ব্যতিক্রমী ধারণা হলো এমওপি বোমার দুর্বল জায়গায় আঘাত হানতে হবে পাশ থেকে, কারণ বোমার সামনে অংশ শক্তিশালী আর্মার দিয়ে আবৃত থাকলেও পাশের অংশে মাত্র কয়েক সেন্টিমিটার পুরু পাতলা স্টিল। গবেষকরা সুইজারল্যান্ডে তৈরি ওয়ার্কল্যান্ড GDF বিমান বিধ্বংসী কামান ব্যবহার করে এই পদ্ধতি পরীক্ষা করেছেন। এই কামান মাত্র 2 সেকেন্ডে ছুটতে পারে 36টি গোলা, আর 1200 মিটার দূর থেকে এই কামানের সাহায্যে এমওপি বোমা ধ্বংসের সম্ভাবনা প্রায় 42% বলেই দাবি তাদের। তবে গোলা ছুটতে হবে সুনির্দিষ্ট কোণে, ঠিক 68 ডিগ্রির নিচে। এর বেশি হলে গোলাগুলো বোমার গায়ে লাগলেও সেগুলো সরে গিয়ে পড়তে পারে পাশ দিয়ে। বোমাটি যখন আকাশ থেকে ধেয়ে আসে তখন গোলা ছোড়ার সঠিক মুহূর্ত নির্ধারণ করতে হয় প্রায় 1 মিলিসেকেন্ডের মধ্যে। এমন নিখুঁত কাজ করতে হলে দরকার অত্যাধুনিক রাডার, কম্পিউটার আর দ্রুত প্রক্রিয়াশীল সিস্টেম, যা চীনের রয়েছে, কিন্তু ইরান বা অন্য ছোট দেশগুলোর নেই। এই কৌশলকে বলা হচ্ছে স্নিপার ফায়ার কন্ট্রোল ট্যাকটিক্স। আগেই বোমার গতিপথ হিসাব করে কামানকে ঠিক সেই বিন্দুতে তাক করে রাখতে হবে যেখানে বোমাটির পৌঁছানোর কথা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার হঠাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পরমাণু বিষয়ক শীর্ষ উপদেষ্টা আলী লারিজানির সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেছেন। বৈঠকে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। মস্কো ইরানের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং তেহরানকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে থাকে। তবে গত জুনে যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় যোগ দেয়, তখন রাশিয়া প্রকাশ্যে ইরানের পক্ষে জোরালো অবস্থান নেয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এদিন জানান, বৈঠকে লারিজানি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয় এবং ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন তুলে ধরেন। তিনি আরও জানান, পুতিন অঞ্চলটির স্থিতিশীলতা এবং ইরানের পরমাণু কর্মসূচি রাজনৈতিক উপায় নিষ্পত্তির ব্যাপারে রাশিয়ায় সুপরিচিত অবস্থান তুলে ধরেছেন। এদিকে জার্মানির এক কূটনৈতিক সূত্র রবিবার জানিয়েছে, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন আলোচনা করতে যাচ্ছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমও এক অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তেহরান 3টি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করতে সম্মত হয়েছে। এর আগে গত সপ্তাহে রাশিয়া যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওসের একটি প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। প্রতিবেদনে বলা হয়েছিল, পুতিন নাকি ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পরামর্শ দিয়েছেন যাতে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকে। ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে এসেছে। তাদের দাবি, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারে বৈধ অধিকার তাদের রয়েছে।
ভারতের আসাম রাজ্যে পুলিশের গুলিতে এক মুসলিম যুবকের নিহত হওয়ার মধ্য দিয়ে ফের আলোচনায় এসেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মুসলিম বিরোধী অবস্থান। বৃহস্পতিবার গওয়ালপাড়া জেলার পাইকান রিভার্স ফরেস্ট এলাকায় সরকারি উচ্ছেদ অভিযানে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতের পাশাপাশি আরও একজন গুরুতর আহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত অবস্থায় গুয়াহাটি মেডিকেলে চিকিৎসাধীন। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অধিকাংশই বাঙালি ভাষাভাষী মুসলিম। সরকারি ভাষ্যে দাবি করা হয়েছে 114 হেক্টর বনভূমি দখলমুক্ত করতে এই অভিযান চালানো হয়, কিন্তু এই অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন 1080টি পরিবার। তাদের অনেকেই বলছেন তারা বহু প্রজন্ম ধরে এই এলাকায় বসবাস করছেন। বন সংরক্ষিত ঘোষণার আগেই তাদের বসতি ছিল। এই ঘটনার ঠিক আগের দিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছিলেন, উচ্ছেদ চলবে, বন রক্ষা ও ভূমি অধিকারের জন্য সংগ্রাম চলবে, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চলবে। এর আগেও জুন মাসে একইভাবে গওয়ালপাড়ার হাসিলা বিল এলাকায় 690টি মুসলিম পরিবারের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি বিজেপির এই নেতা একের পর এক মুসলিম বিরোধী মন্তব্য করে রাজ্য জুড়ে আতঙ্ক ও বিদ্বেষের পরিবেশ তৈরি করছেন বলে অভিযোগ বিরোধী দলগুলোর। 2023 সালের আগস্টে তিনি প্রকাশ্যেই বলেছিলেন, আমি পক্ষ নেব, এটি আমার আদর্শ। scroll.in এক প্রতিবেদনে বলেছে, গত এক মাসে আসামের 4 জেলায় অন্তত 5টি উচ্ছেদ অভিযানে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 3500 পরিবার। এই পরিবারগুলোর বড় অংশই মুসলিম। এই উচ্ছেদের ধরন এবং ভাষ্যকে বিরোধীরা বলছে বুলডোজার ন্যায় বিচার বা বুলডোজার জাস্টিস। এর নিশানা মূলত সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী। 2023 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাৎকারে ভারতের মুসলমানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, আমার রাজ্যে অনেক হুসেইন ওবামা রয়েছে, তাদের দেখভালের দায়িত্ব পুলিশ নেবে। এই মন্তব্যকে ইসলাম বিদ্বেষী ইঙ্গিতপূর্ণ বলে কড়া ভাষায় নিন্দা জানান কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনেথ এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে। অপরদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কলামিস্ট অপূর্ব নান্দ ঝা বলেছিলেন, হিমন্ত বিশ্ব শর্মার মুসলিম বিদ্বেষ তার কথা নয়, কর্মেও স্পষ্ট। তিনি মুখ্যমন্ত্রী থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তবে কি ইরানের দিকে ধেয়ে আসছে আরও একটি সামরিক অভিযান? যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক মন্তব্যে যেন সেই আশঙ্কায় আরো দৃঢ়ভাবে সামনে এলো। গত 19 জুলাই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সরাসরি হুমকি স্বরূপ বলেন, ইরান যদি নতুন কোনো পারমাণবিক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেয় তবে তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প তার পোস্টে আরো দাবি করেন, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ইতোমধ্যে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। এসব স্থাপনাগুলো আবার চালু করতে ইরানের বছরের পর বছর সময় লেগে যাবে। তবে যদি তারা পুনরায় গড়ার সিদ্ধান্ত নেয় তাহলে 3টি ভিন্ন স্থানে আবারও হামলা চালানো হবে। ট্রাম্পের এই মন্তব্যের ঠিক আগেই যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, জুন মাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোর মধ্যে মাত্র একটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। বাকি দুটি স্থাপনায় খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, যা কয়েক মাসের মধ্যে আবারও চালু করা সম্ভব। এই নিয়ে হোয়াইট হাউসের ভিন্ন বক্তব্য রয়েছে। ডেপুটি প্রেস সেক্রেটারি আনাকালি বলেছেন, অপারেশন মিডনাইট হ্যামার নামক সামরিক অভিযানে ইরানের পারমাণবিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে 25 জুন সিএনএন এর এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা বিশ্লেষককে উদ্ধৃত করে বলা হয়, তেহরানের পারমাণবিক কর্মসূচির মূল অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করা সম্ভব হয়নি, বরং হামলার ফলে ইরানের পারমাণবিক কার্যক্রম মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে। পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেথ নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাবি করেন, 22 জুন রাতে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় ফর্দো, নাতানাস এবং ইস্পাহান এই 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, স্থগিত করা হলো তার বিচার শুনানি। হঠাৎ বদলে গেল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষতিগ্রস্তগুলো সরিয়ে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করল ইরান। ইরানের সঙ্গে সাগরে শক্তি দেখাতে নামছে রাশিয়া, কাস্পিয়ান সাগরে যৌথ মহড়া চালাবে ইরান রাশিয়া। হার মানতে হবে যুক্তরাষ্ট্রকে, মার্কিন বাংকার বাস্টার আটকানোর কৌশল আনল চীন। খামেনির শীর্ষ উপদেষ্টার সঙ্গে হঠাৎ পুতিনের বৈঠক। আসামে উচ্ছেদ অভিযানে প্রাণহানি, বুলডোজার জাস্টিনে মুসলিমরা নিশানায়।
আবারও ইরানে হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।